Welcome everyone. Today we will discuss about the non-genetic RNA one by one, and first we will discuss about the mRNA, that is the messenger RNA. So our today's topic is mRNA and we call as messenger RNA. তাহলে messenger RNA আমরা কেন বললাম? তাহলে আমরা যদি দেখি যে ডিএনএ এর মধ্যে কি আছে, বায়োলজিক্যাল ইনফরমেশন আছে। তাহলে ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটা কার মধ্যে ট্রান্সফার হয়? mRNA এর মধ্যে ট্রান্সফার হয়। তাহলে ডিএনএ এর যে বায়োলজিক্যাল ইনফরমেশনটা আছে স্টোরড কন্ডিশনে, সেটা mRNA এর মধ্যে ট্রান্সফার হয় এবং সেই mRNA এর মধ্যে যে ইনফরমেশনটা এলো সেটা আলটিমেটলি ট্রান্সলেট হচ্ছে কিসে? প্রোটিনে। তাহলে প্রোটিনে ট্রান্সলেট হওয়ার পরে সেই প্রোটিনটা কি দেবে? এই প্রোটিনটাই দেবে এক্সপ্রেশন, অর্থাৎ আলটিমেট এক্সপ্রেশন যদি আমরা দেখি তাহলে সেই এক্সপ্রেশনটা কে দেবে? আমাদের প্রোটিন। তাহলে আমাদের ডিএনএ এর মধ্যে কি দেখলাম? বায়োলজিক্যাল ইনফরমেশন। তাহলে এখানে কি আছে? বায়োলজিক্যাল ইনফরমেশন। তাহলে বায়োলজিক্যাল ইনফরমেশন রয়েছে, তাহলে সেটা কি হলো? কোডেড ফর্মে চলে এসেছে। তাহলে কি রূপে? কোডেড ফর্মে mRNA এর মধ্যে প্রেজেন্ট হলো। তাহলে যেহেতু ডিএনএ ইনফরমেশনটা কোডেড ফর্মে mRNA এর মধ্যে সে প্রেজেন্ট হচ্ছে, সেই জন্য অর্থাৎ সেই মেসেজটা mRNA বহন করছে বা ক্যারি করছে, ওই জন্য mRNA করতে মেসেঞ্জার আরএনএ বা বার্তা বহক আরএনএ বলা হয়েছে এবং সেটা ট্রান্সলেট করছে প্রোটিনে, সেটাই সেই প্রোটিনটা এক্সপ্রেশনটা দিচ্ছে। তাহলে এই ডিএনএ থেকে mRNA যখন হলো, তাহলে এই প্রসেসটা কি হবে? এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এবং সেই mRNA এর যে ইনফরমেশনটা রয়েছে সেটা কি হচ্ছে? প্রোটিনে ট্রান্সলেট হচ্ছে। তাহলে সেটা কোন পদ্ধতিতে হচ্ছে? থ্রু ট্রান্সলেশন। অর্থাৎ ডিএনএ এর মধ্যে যে ইনফরমেশনটা রয়েছে সেটা প্রথমে আমাদের mRNA এর মধ্যে কোডেড ফর্মে চলে আসছে, সেই মেসেজটা আলটিমেটলি ট্রান্সলেশনের থ্রু দিয়ে প্রোটিনের মাধ্যমে এক্সপ্রেশনটা দিচ্ছে, সেই জন্য বলা হচ্ছে আমাদের এটা মেসেঞ্জার আরএনএ বা mRNA। তাহলে এবার এই mRNA এর ক্ষেত্রে আরো কিছু ইনফরমেশন আমরা দেখে নেব। তাহলে এটা যদি দেখা যায় যে 2 to 5% of total RNA টাইপস আমরা যদি দেখি তার মধ্যে 2 to 5%, অর্থাৎ খুব কম পরিমাণে থাকে। কেন কম পরিমাণে থাকে যদি আমরা দেখি, তাহলে এটা হচ্ছে লেস স্টেবল। তাহলে স্টেবিলিটি অনেক কম, অর্থাৎ খুব বেশি কোনো স্থায়িত্ব এর থাকবে না। কারণ কি যদি দেখা যায়, তাহলে এদের শর্ট লাইফ স্প্যান দেখা যায়। তাহলে এদের লাইফ স্প্যানটা যদি আমরা দেখি তাহলে সেটা খুব শর্ট। যেমন এক্সাম্পল হিসেবে আমরা কি করতে পারি? লাইফ স্প্যান যদি দেখা যায়, তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা উল্লেখ করলাম প্রোক্যারিওট। প্রোক্যারিওটে যদি আমরা দেখি, মেইনলি আমরা ব্যাকটেরিয়ার কথাই বলবো প্রোক্যারিওট হিসেবে। তাহলে সেখানে যদি দেখা যায় যে ব্যাকটেরিয়াল সেলে mRNA এর যে সার্ভাইভাল, অর্থাৎ সার্ভাইভাল টাইম বা পিরিয়ড আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে ফিউ সেকেন্ড টু আওয়ার্স, অর্থাৎ কয়েক ঘন্টা থেকে সেটা মানে কয়েক সেকেন্ড থেকে ঘন্টা পর্যন্ত সে সার্ভাইভ করতে পারে। এভারেজ যদি আমরা করি, এভারেজ যদি করা যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেটা 1 to 3 মিনিটস হচ্ছে। তাহলে 1 থেকে 3 মিনিট পর্যন্ত এভারেজ ব্যাকটেরিয়াল বা প্রোক্যারিওটিক যে mRNA সেটা সার্ভাইভ করতে পারে, সেই টাইমের মধ্যে তার প্রোটিন সিনথেসিসটা হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা তাহলে প্রোক্যারিওটে দেখেছি, যদি আমরা ইউক্যারিওট বা মেইনলি আমরা ম্যামালসের ক্ষেত্রে দেখাই, আমাদের ম্যামালসের ক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের ক্ষেত্রে সার্ভাইভাল টাইমটা বা লাইফ স্প্যানটা কত, তো সেটা আমরা দেখব যে এটা মিনিটস টু ডেজ, অর্থাৎ কয়েক মিনিট থেকে এটা 24 আওয়ার্স বা ম্যাক্সিমাম 48 আওয়ার্স পর্যন্ত কিন্তু এটা সার্ভাইভ করতে পারে। তাহলে একটা mRNA যত বেশিক্ষণ সার্ভাইভ করতে পারে তার প্রোটিন সিনথেসিস তত বেশি পরিমাণে হবে। তাহলে আমরা কি দেখছি যে mRNA এর এক্সিস্টেন্সটা সেলের মধ্যে যদি দেখি, তাহলে খুব ব্রিফ, অর্থাৎ খুব শর্ট টাইমের হচ্ছে, অর্থাৎ ব্রিফ এক্সিস্টেন্স হচ্ছে। কিভাবে? বিগিনিংটা কিভাবে হচ্ছে? ট্রান্সক্রিপশনের থ্রু দিয়ে ডিএনএ থেকে mRNA তৈরি হচ্ছে এবং প্রোটিন সিনথেসিস হয়ে যাওয়ার পর সেই mRNA ডিগ্রেডেশন হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি এখানে হচ্ছে X একটা জিন দেখালাম বা X আমাদের ডিএনএ। তাহলে এই X যে ডিএনএটা আছে, তাহলে সেই বা X জিনটা আছে, তো X জিন থেকে কি তৈরি হবে? প্রথমে mRNA তৈরি হবে। তাহলে mRNA থেকে আমরা কি প্রোটিন পাবো? X প্রোটিন পাবো। তাহলে X প্রোটিনটা তৈরি করার পরে কিন্তু এই mRNA কি হয়ে যাবে? আফটার প্রোটিন সিনথেসিস এই mRNA কি হয়ে যাবে? ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। তাহলে যখন X প্রোটিনের প্রয়োজন পড়বে সেলের, তখন X জিন থেকে
X জিনের mRNA সিনথেসিস হবে থ্রু ট্রান্সক্রিপশন, তাহলে বিগিনিং হচ্ছে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, এবং M যদি আমরা দেখি, শেষ যদি দেখি, তাহলে কিন্তু প্রোটিন সিনথেসিস হয়ে যাওয়ার পরে ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। তাহলে যখন প্রয়োজন পড়ছে তখন প্রোটিন সিনথেসিসের জন্য কিন্তু mRNA সিনথেসিস হবে। অর্থাৎ আমরা এখান থেকে কি বুঝতে পারছি, প্রত্যেকটা বার অর্থাৎ এভরি টাইম যখন আমাদের X প্রোটিনের প্রয়োজন পড়বে তখন প্রত্যেকবারই কিন্তু ইচ টাইম যদি আমরা দেখি, ইচ এন্ড এভরি টাইম, তাহলে সেক্ষেত্রে X জিন থেকে ফ্রেশ কপি অফ mRNA তৈরি হবে। তাহলে সেই mRNA তৈরি হয়ে থাকবে না বা সেখান থেকে প্রোটিনটা হবে এমনটা নয়। প্রত্যেকবার যখন আমাদের কোনো একটা প্রোটিনের দরকার হবে সেই প্রোটিনের জন্য কিন্তু ফ্রেশ mRNA একটা সিনথেসিস হবে। সেই জন্য mRNA ট্রান্সক্রিপশনের থ্রু দিয়ে তৈরি হয় এবং প্রোটিন সিনথেসিস হওয়ার পর সেটা ডিগ্রেডেশন হয়ে যায় বা সেটা ধ্বংস হয়ে যায়। তাহলে প্রোক্যারিওটের ক্ষেত্রে দেখা যায় সেটা ফিউ সেকেন্ড টু আওয়ার পর্যন্ত সেটা সার্ভাইভ করতে পারে। অ্যাভারেজ করলে আমরা 1 to 3 মিনিট পাচ্ছি। তাহলে বিভিন্ন সেলে বিভিন্ন আরএনএ সেই টাইম পিরিয়ডটা ভ্যারি করে, ওই জন্য আমরা একটা অ্যাভারেজ টাইম দেখিয়েছি। এবং ম্যামালসের ক্ষেত্রে যদি দেখা যায় এটা মিনিটস টু ডেজ পর্যন্ত কিন্তু সার্ভাইভ করতে পারছে। তাহলে লাইফ স্প্যান যেহেতু শর্ট, তাহলে সেটা ডিগ্রেডেশন হচ্ছে, তাহলে তার স্টেবিলিটি কি হবে, অটোমেটিক লেস, ওই জন্য লেস স্টেবল। একই সঙ্গে যেহেতু এটা সিনথেসিস হওয়ার পর ডিগ্রেডেশন হচ্ছে কাজ মিটার পরে, বা প্রোটিন সিনথেসিস হওয়ার পর এটা ডিগ্রেডেশন হচ্ছে বা ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেই জন্য তার পার্সেন্টেজ আমরা সেলের মধ্যে যদি দেখি তাহলে এই আরএনএ পার্সেন্টেজ বেশি হওয়া কখনোই সম্ভব নয়, ওই জন্য অটোমেটিক সেটা লেস অ্যামাউন্টে থাকে। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে এমআরএনএ কেন, তাহলে তার মধ্যে বায়োলজিক্যাল ইনফরমেশন ডিএনএ তে যেটা আছে সেটা এমআরএনএ এর মধ্যে কোডেড ফর্মে ট্রান্সফার হয় থ্রু ট্রান্সক্রিপশন, তারপর ট্রান্সলেশন থ্রু দিয়ে সেটা প্রোটিনের মাধ্যমে আলটিমেট এক্সপ্রেশনটা দেবে, সেই জন্য এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার আরএনএ। তার পার্সেন্টেজ কম, তার স্টেবিলিটিও দেখলাম কম, যেহেতু ডিগ্রেডেশন হচ্ছে আফটার প্রোটিন সিনথেসিস, এবং লাইফ স্প্যানও শর্ট, অর্থাৎ খুব শর্ট পিরিয়ড অফ টাইম কিন্তু সেলের মধ্যে এমআরএনএটা পাই, কারণ সেই এমআরএনএ সিনথেসিস হওয়ার পর সেটা ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে। তাহলে সেখানে প্রোক্যারিওট ইউক্যারিওটের একটা অ্যাকাউন্ট দেখানো হয়েছে যে এমআরএনএটা কতক্ষণ সার্ভাইভ করতে পারে, তার একটা ব্রিফ অ্যাকাউন্ট এখানে দেখানো হয়েছে। তাহলে নেক্সট আমরা যেটা দেখব স্ট্রাকচার অফ এমআরএনএ। স্ট্রাকচার অফ এমআরএনএ, স্ট্রাকচার অফ এমআরএনএ। তাহলে এমআরএনএ স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে প্রথমে কি কি পার্ট আছে সেটা দেখে নেব, তারপর প্রত্যেকটা পার্ট সম্পর্কে আমরা ব্রিফ ডিসকাশন করব। তাহলে প্রথমে আমরা যদি দেখি একটা এমআরএনএ কি কি পার্ট থাকতে পারে, তাহলে একটা এমআরএনএ আমরা ডায়াগ্রাম যদি এখানে দেখাই, তাহলে যেহেতু এমআরএনএ হচ্ছে পলিমার অফ বা আরএনএ হচ্ছে পলিমার অফ রাইবোনিউক্লিওটাইড, তাহলে এটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড হবে। তাহলে আমরা এখানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড কিন্তু বিভিন্ন পার্ট দেখানোর জন্য আমরা এরকম ব্রড করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে আমাদের 3 প্রাইম এন্ড। তাহলে 5 প্রাইম এন্ডে যদি দেখা যায় তাহলে এখানে একটা কি থাকবে, ক্যাপ অঞ্চল থাকবে। তাহলে এখানে যদি দেখি আমরা একটা ক্যাপ অঞ্চল পাবো, এবং এখানে যদি আমরা দেখি তাহলে এখানে আরেকটা আমরা পার্ট পাবো যেটাকে আমরা টেল অঞ্চল বলছি। তাহলে এই টেলটাকে বলা হচ্ছে পলি এ টেল, এবং এখানে যে ক্যাপটা পাচ্ছি তাহলে এটাকে বলা হবে 5 প্রাইম জি ক্যাপ। তাহলে 5 প্রাইম জি ক্যাপ বা শুধু জি ক্যাপ বা M7 জি ক্যাপ আমরা পরে আসছি সেখানে। তাহলে আমরা কি পাচ্ছি, এই সেই এমআরএনএটা 5 প্রাইম এন্ডে আমরা ক্যাপ পাচ্ছি এবং 3 প্রাইম এন্ডে একটা পলি এ টেল পাচ্ছি। ক্যাপের পরবর্তী অঞ্চলে যদি দেখি বা আমরা মিডলটাতে যেটা দেখবো, তাহলে মিডলে আমরা দেখবো কি, কোডিং রিজিয়ন। তাহলে মিডলটাতে যদি দেখা যায় তাহলে এখানে কি আছে আমাদের, কোডিং রিজিয়ন। তাহলে সেই কোডিং রিজিয়নের হচ্ছে মিডল অবস্থান করছে। তাহলে কোডিং রিজিয়নের বোথ সাইডে যদি দেখা যায় 5 প্রাইম এন্ডে এন্ড 3 প্রাইম এন্ডে, তাহলে দুটো আনট্রান্সলেটেড রিজিয়ন থাকবে, অর্থাৎ এই রিজিয়নগুলো থেকে কোনো রকম প্রোটিন ট্রান্সলেট হয় না বলে বলা হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন। তাহলে আমরা এখানে একটা কি পাবো, ইউটিআর, অর্থাৎ আনট্রান্সলেটেড রিজিয়ন পাবো, এটা 5 প্রাইম এন্ডের দিকে, একটা হচ্ছে 3 প্রাইম এন্ডের দিকে। তাহলে এখানে একটা কি পাবো, ইউটিআর। তাহলে আমরা এই পার্টগুলো টোটাল একটা এমআরএনএ এর মধ্যে দেখতে পাবো। তাহলে এমআরএনএ এর মধ্যে কি কি পার্ট পেলাম, 5 প্রাইম ক্যাপ, তারপর একটা ইউটিআর 5 প্রাইম এন্ডে থাকছে, তারপর কোডিং রিজিয়ন শুরু হচ্ছে, অর্থাৎ এখান থেকে প্রোটিন সিনথেসিসটা হবে, তারপর হচ্ছে আমাদের আরেকটা আনট্রান্সলেটেড রিজিয়ন থাকছে যেটা 3 প্রাইম এন্ডে, তারপর যেটা দেখি পলি এ টেল থাকছে। তাহলে আমরা প্রত্যেকটা পার্ট নিয়ে ডিসকাস করব। তাহলে ফার্স্ট আসছে আমাদের 5 প্রাইম জি ক্যাপ। তাহলে 5 প্রাইম জি ক্যাপ যেটা রয়েছে এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, তাহলে এটাকে আমরা আরো বলতে পারি যে আরএনএ ক্যাপ বলতে পারি, অথবা এটাকে আমরা মিথাইল গুয়ানোসিন ক্যাপ বলতে পারি, বা M7 জি ক্যাপও বলতে পারি। তাহলে বিভিন্ন নামে এটাকে দেওয়া যেতে পারে। তাহলে 5 প্রাইম এন্ডে একটা ক্যাপের ব্যবস্থা দেখছি, অর্থাৎ সেটাকে টুপি লাগানো আছে, সেই ক্যাপটা কেমন,
তাহলে সেটাকে বলা যায় আরএনএ ক্যাপ বলা যেতে পারে, অথবা মিথাইল গুয়ানোসিনের ক্যাপ বলা যেতে পারে, অথবা M7G ক্যাপ। কেন এমন বলা হলো যদি দেখি, আমরা শুধু 5 প্রাইম এন্ডের একটু এক্সটেনশন করে যদি দেখাই, তাহলে এই যে ক্যাপ অঞ্চলটা এটাকে যদি আমরা এক্সটেনশন করে একটু দেখাই, তাহলে এখানে কি দেখতে পাবো, তাহলে এখানটাতে আমরা দেখাই যে আমাদের রাইবোজ সুগার সেটা প্রেজেন্ট। তাহলে আমরা নরমালি এখান থেকে 1 শুরু করি, কিন্তু আমরা এদিক দিয়ে করব 1 2 3 4, মানে এখানে যেটা থাকবে CH2OH, তাহলে এখানে সেটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের 5 প্রাইম এন্ড, এবং এটা হচ্ছে 1 প্রাইম 2 প্রাইম 3 প্রাইম 4 প্রাইম 5 প্রাইম। তাহলে নরমালি আমরা এভাবে করি, কিন্তু আমাদের এখানে গুয়ানিন যেটা অ্যাড হয়ে থাকবে দেখবো সেটা ইনভার্টলি 5 প্রাইম টু 5 প্রাইম বন্ডিং হচ্ছে, সেই জন্য এমন বলা হচ্ছে। তাহলে এখানে কি থাকবে আমাদের নাইট্রোজেন বেস, তাহলে নাইট্রোজেন বেস কে থাকবে, যেহেতু গুয়ানিনের কথা বলা হচ্ছে তাহলে এখানে আমাদের গুয়ানিন প্রেজেন্ট থাকবে। তাহলে গুয়ানিনের যদি দেখো তাহলে এটা হচ্ছে 7 নম্বর পজিশন, এটা হচ্ছে 7, তাহলে এই 7 পজিশনে যদি দেখি তাহলে এখানে কি যুক্ত থাকবে, মিথাইল। তাহলে গুয়ানিন হতে গেলে এখানে আমাদের অক্সি থাকবে, এখানটাতে অ্যামাইনো থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের গুয়ানিন, কিন্তু সেটা হচ্ছে মডিফাইড গুয়ানিন। তাহলে ভালো করে দেখো, এখানে যে গুয়ানিনটাকে আমরা দেখিয়েছি রাইবোজ সুগার দেখিয়েছি, এবং এখানে নাইট্রোজেন বেস 1 নম্বর কার্বনের সঙ্গে যুক্ত হয় সেটা দেখেছি, কিন্তু উল্টো দিকে দেখেছি, কারণ এটা ইনভার্টলি অ্যাড হবে বা সেটা বাইন্ড করবে, সেই জন্য দেখানো হয়েছে। তাহলে এখানটাতে আমাদের H থাকবে, এখানে রাইবোজ সুগারের OH এখানে H থাকবে। তাহলে এখানে 5 প্রাইম যে ফসফেটটা আছে CH2, অর্থাৎ এখানে কি নিউক্লিওটাইড যখন সংযুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা mRNA যে 5 প্রাইম এন্ডটা আছে, তাহলে আমাদের mRNA যে 5 প্রাইম এন্ড, তাহলে mRNA যদি আমরা 5 প্রাইম এন্ডটা দেখাই, তাহলে এটা হচ্ছে mRNA 5 প্রাইম এন্ড। তাহলে এখানে কি আছে, 5 প্রাইমে কি আছে, ফসফেট আছে। তাহলে 5 প্রাইম এন্ডের সঙ্গে এই যে মডিফাইড অর্থাৎ 7 নম্বর পজিশনে মিথাইল যুক্ত অর্থাৎ M7 গুয়ানোসিন, ওই জন্য বলা হচ্ছে M7 গুয়ানোসিন বা মিথাইল গুয়ানোসিন, কারণ এখানে যে গুয়ানিনটা আছে নরমাল গুয়ানিনে মিথাইল থাকে না, কিন্তু এখানে যে গুয়ানিনটা 5 প্রাইম ক্যাপে যুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে যে ক্যাপটা সেটা গুয়ানিনের তৈরি, তাহলে সেটা 7 নম্বর পজিশনে কি আছে, মিথাইল গ্রুপ অ্যাড আছে, ওই জন্য M7 গুয়ানোসিন বলা হয়েছে, এবং সেটা ইনভার্টলি। তাহলে এখানে বন্ডিং যেটা আমরা দেখব নরমালি 5 প্রাইম টু 3 প্রাইম হয়, কিন্তু এখানে কি দেখব 5 প্রাইম টু 5 প্রাইম হবে। তাহলে বন্ডিংটা 5 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে বলে এটাকে আমরা ইনভার্টলি বলা হচ্ছে। তাহলে এখানে 5 প্রাইম ফসফেটের সঙ্গে এখানকার যে 5 প্রাইম ফসফেট আছে সেটা ট্রাই ফসফেট দ্বারা সংযুক্ত হয়ে যাবে। তাহলে এখানে এইভাবে ট্রাই ফসফেট দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা 5 প্রাইম এর সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই যে এইটাই হচ্ছে আমাদের ক্যাপ। তাহলে আমরা এইটাকে যখন ম্যাগনিফাই করে দেখছি তাহলে বিষয়টা এরকম হলো, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ক্যাপ অঞ্চল। তাহলে এখান থেকে এটুকু হচ্ছে ক্যাপ অঞ্চল। তাহলে ক্যাপটা কিভাবে তৈরি হয়েছে যদি দেখা যায়, তাহলে এই ক্যাপটাকে বলা হচ্ছে আরএনএ ক্যাপ বা মিথাইল গুয়ানোসিনের ক্যাপ। কেন বলা হলো, তাহলে এখানে মিথাইল গুয়ানোসিন ট্রান্সফারেজ বলে একটা এনজাইম আছে, তাহলে যখনই ট্রান্সক্রিপশন শুরু হবে অর্থাৎ এমআরএনএ নিউক্লিওটাইড সংযোজন শুরু হয়ে গেল বা এমআরএনএ তৈরি শুরু হয়ে গেল, তখন প্রথম যে নিউক্লিওটাইড থাকবে 5 প্রাইম এন্ডে, সেই নিউক্লিওটাইডের 5 প্রাইমের সঙ্গে একটা গুয়ানিন রেসিডিউ 5 প্রাইম বন্ডিং করবে, অর্থাৎ 5 প্রাইম ট্রাইফসফেট বন্ড দ্বারা যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে নরমালি আমরা দেখেছি যে একটা নিউক্লিওটাইড যখন আরেকটার সঙ্গে সংযুক্ত হয় তাহলে একজনের 5 প্রাইম আর একজনের 3 প্রাইম এন্ডে এসে যুক্ত হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে 5 প্রাইমের সঙ্গে 5 প্রাইম সংযুক্ত হচ্ছে, ওই জন্য আমরা এটাকে একটু ইনভার্ট করে রেখেছি, অর্থাৎ এটা রাইট সাইডে থাকে এটা লেফট সাইডে করেছি, এবং আমাদের ফসফরিক অ্যাসিডটা লেফট সাইডে থাকে সেটাকে রাইট সাইডে করেছি। তাহলে এখানে রাইবোনিউক্লিওটাইড যেটা আছে অর্থাৎ গুয়ানিন যেটা আছে, গুয়ানিন রেসিডিউ, সেটা কিন্তু নরমাল গুয়ানিন নয়, এটা হচ্ছে মডিফাইড, অর্থাৎ 7 নম্বর পজিশনে তার মিথাইল সংযুক্ত আছে, সেই জন্য এই গুয়ানিনটা ইনভার্টলি এখানে 5 প্রাইম এন্ডে অ্যাড হয়ে যে গঠন তৈরি করছে সেটাকে বলা হচ্ছে ক্যাপ। তাহলে আমরা 5 প্রাইম ক্যাপ যেটা বলছি সেটা তাহলে কি হলো, মডিফাইড নিউক্লিওটাইড অর্থাৎ মিথাইলেটেড গুয়ানিন রেসিডিউ 5 প্রাইম এন্ডে ট্রাইফসফেট বন্ধনী দ্বারা 5 প্রাইম টু 5 প্রাইম বন্ডিং করে যে ক্যাপ তৈরি করেছে তাকে বলা হচ্ছে 5 প্রাইম ক্যাপ। তাহলে এই ক্যাপের কাজ কি, তাহলে ফাংশন যদি দেখা যায় তাহলে রিকগনিশন বাই রাইবোজোম। তাহলে ডিউরিং প্রোটিন সিনথেসিস, যখন প্রোটিন সিনথেসিসটা শুরু হবে অর্থাৎ ট্রান্সক্রিপশনের পরে আমরা দেখেছি কি ট্রান্সলেশন হচ্ছে, তাহলে ট্রান্সলেশন হতে গেলে রাইবোজোম এমআরএনএ 5 প্রাইম এন্ডটাকে চিনতে পারবে। তাহলে কি দেখে চিনবে, ক্যাপ দেখে চিনতে পারবে, অর্থাৎ রিকগনিশন বাই রাইবোজোম। একই সঙ্গে যদি দেখি আর কি ফাংশন করবে, রাইবোজোম এমআরএনএ যখন তৈরি হয় সেটা কিন্তু প্রথমে সিনথেসিস যখন হচ্ছে ডিএনএ থেকে সেটা কিন্তু আমাদের নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে, তাহলে নিউক্লিয়াস থেকে বেরিয়ে যখন সাইটোপ্লাজমে আসছে, তাহলে সাইটোপ্লাজমে এর বিভিন্ন এনজাইম আছে বিশেষত আরএনএস বা এক্সোনিউক্লিয়াস, যেটা এই আরএনএ কে কাটতে শুরু করবে বা ফসফোরাইলেশন বন্ডগুলো ভেঙে আরএনএ কে নষ্ট করে দেবে। কিন্তু আরএনএ এমনি শর্ট লাইফ, কম সময় বাঁচবে, কিন্তু ততক্ষণ তাকে টিকে থাকতে হবে, সেই জন্য 5 প্রাইম এন্ডে প্রোটেকশনও দেবে। তাহলে এখানে কি হচ্ছে
protect from exonuclease activity। তাহলে একই সঙ্গে আমরা দেখলাম যে mRNA এর 5 প্রাইম এন্ডে আমরা কি দেখতে পেলাম, ক্যাপ দেখতে পেয়েছি। তাহলে সেই ক্যাপটা একদিকে যেমন প্রোটিন সিনথেসিসের সময় রাইবোজোম দ্বারা রিকগনাইজ হচ্ছে, একই সঙ্গে সেটা কি করছে, প্রোটেক্ট করছে। তাহলে আমাদের সেই mRNA কে প্রোটেক্ট করছে সাইটোপ্লাজমে যে এনজাইমগুলো আছে বা সেই এক্সোনিউক্লিয়াস যারা আছে তাদের অ্যাক্টিভিটি থেকে mRNA কে বাঁচাচ্ছে। তাহলে সেকেন্ড যদি আমরা দেখি, তাহলে 3 প্রাইম এন্ডটা বলে নিই। তাহলে 3 প্রাইম এন্ডে আমরা কি দেখছি, পলি এ টেল। তাহলে আমাদের 3 প্রাইম এন্ডে দেখতে পাচ্ছি পলি এ টেল প্রেজেন্ট। পলি এ টেল কি, তাহলে এখানে কি ঘটছে, পলি অ্যাডিনাইলেশন ঘটছে, পলি অ্যাডিনাইলেশন ঘটছে। তাহলে এখানে পলিনেশন প্রসেস যেটা হচ্ছে, সেখানে কি অনেকগুলো অ্যাডিনিন রেসিডিউ কোভ্যালেন্ট লিঙ্কেজ দ্বারা mRNA 3 প্রাইম এন্ড যেটা আছে 3 প্রাইম এন্ড, তাহলে সেখানে দেখো এখানে যদি দেখা যায় তাহলে অসংখ্য অ্যাডিনিন মলিকুল, তাহলে সেটা আমরা সংখ্যা যদি লিখি তাহলে 200 থেকে 250 অর্থাৎ 200 to 250 যদি দেখি, সেই অ্যাডিনিন মলিকুলগুলো কি হচ্ছে 3 প্রাইম এন্ডে সংযুক্ত হয়ে এখানে টেল ফাংশন করছে। ফলে এখানে পলি এ টেল, তাহলে অসংখ্য অ্যাডিনিন মলিকুল সংযুক্ত হচ্ছে বলে এটা বলছে পলি এ টেল। তাহলে ট্রান্সক্রিপশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ আরএনএ এখান থেকে এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। প্রথমে যখন শুরু হয়েছিল ক্যাপ লাগানো হয়েছে, যখনই শেষ হচ্ছে ঠিক সেই সময় ক্লিভেজ কাটার পর থেকে সঙ্গে সঙ্গে ওখানটাতে পলি এ টেল সংযুক্ত করে পলি অ্যাডিনাইলেশন প্রসেসের মাধ্যমে, সেজন্য এটাকে বলছে পলি এ টেল। তাহলে পলি এ টেল কি ফাংশন করছে, ফাংশনটা যদি দেখা যায় এটারও একই রকম। তাহলে প্রোটেক্ট ফ্রম এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি। তাহলে এটাও কি করছে, আমাদের mRNA কে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থেকে কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। তাহলে এটা হলো আরেকটা প্রোটেকশন সিস্টেম। তাহলে 5 প্রাইম এন্ডে ক্যাপ বাঁচাচ্ছে, 3 প্রাইম এন্ডে পলি এ টেল বাঁচাচ্ছে। একই সঙ্গে কিন্তু এটা আর কি কি সাহায্য করবে, অ্যাক্টিভিটিতে প্রোটেক্ট করছে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থেকে। একই সঙ্গে যদি দেখা যায় তাহলে এক্সপোর্ট হতে, এক্সপোর্ট বলতে কি, আমাদের mRNA তৈরি হয়েছে এই যে যদি সেল দেখা যায় নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসের মধ্যে হয়, তাহলে নিউক্লিয়াস থেকে তাকে বাইরে বেরোতে হবে। তাহলে বাইরে বেরোলেই সে তো এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটিতে নষ্ট হয়ে যাচ্ছে বা সেই এক্সপোর্ট হতে হবে। তাহলে নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ার ছিদ্র বা নিউক্লিয়ার পোর যেটা আছে তার সেটার সাহায্যে সাইটোপ্লাজমে যদি চলে আসতে চাই, তার জন্য কি সাহায্য করছে আমাদের পলি এ টেল, সেটা সাহায্য করছে। একই সঙ্গে আর কি সাহায্য করবে, ট্রান্সলেশন, অর্থাৎ প্রোটিন সিনথেসিস যখন হবে সেই সময় সহযোগিতা করবে বা হেল্প করছে। তাহলে পলি এ টেল একদিকে যেমন প্রোটেকশন দিচ্ছে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থেকে, অপর দিকে কি করছে, এক্সপোর্ট অর্থাৎ নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বেরিয়ে আসতে এবং ট্রান্সলেশন যখন হবে তখনও সেখানে হেল্প করছে। তাহলে বা ইনিশিয়েশনে সাহায্য করে ট্রান্সলেশনে। তাহলে এটা হচ্ছে আমাদের পলি এ টেল। তারপরে যদি আমরা দেখি মাঝখানে থাকছে কোডিং রিজন। তাহলে কোডিং রিজনের বোথ সাইডে যদি আমরা দেখি তাহলে কি থাকছে সেখানে, কোডিং রিজনের বোথ সাইডে যদি আমরা দেখি তাহলে এবার আমরা বলবো ইউটিআর নিয়ে। ইউটিআর এটা হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন। তাহলে আনট্রান্সলেটেড রিজিয়ন দুটো হতে পারে। একটা যদি আমরা দেখি তাহলে সেটা হচ্ছে 5 প্রাইম ইউটিআর, আরটা যদি আমরা দেখি তাহলে 3 প্রাইম ইউটিআর। অর্থাৎ কোডিং রিজিয়নের বোথ সাইডে বলতে পারি, অথবা ক্যাপ রিজিয়নের পরে একটা ইউটিআর থাকবে অর্থাৎ 5 প্রাইম এন্ডের দিকে থাকবে, তাকে বলছে 5 প্রাইম ইউটিআর। এবং আরেকটা রিজিয়ন আমরা দেখছি কোডিং রিজিয়নের পরে অথবা পলি এ টেলের আগে, তাহলে সেখানে একটা 3 প্রাইম এন্ডে কি থাকছে, ইউটিআর থাকছে। তাহলে এটাকে বলা হচ্ছে 3 প্রাইম ইউটিআর। তাহলে ইউটিআর মিন্স হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন। তাহলে এই রিজিয়নগুলো থেকে কোন রকম প্রোটিন সিনথেসিস হবে না সেই জন্য বলা হচ্ছে আনট্রান্সলেটেড রিজিয়ন। তাহলে এটা কি কাজে লাগছে, তাহলে রাইবোজোম যখন প্রোটিন সিনথেসিস করবে এটা থেকে রিকগনাইজ করবে, তারপরে এই অঞ্চলটাতে বসবে। এবং রাইবোজোমের হিউজ সাইজ, তাহলে তার জন্য একটা এরিয়া দরকার বড়, তাহলে সেই এরিয়াটাকে প্রদান করবে কে, ইউটিআর। তাহলে রাইবোজোম ইউটিআরটাকেও কিন্তু রিকগনাইজ করে। এখানে যে ইউটিআর আছে তাহলে সেও কিন্তু একই সঙ্গে ট্রান্সলেশনে সহযোগিতা করছে বা হেল্প করছে, বা আরএনএ যখন ডিগ্রেডেশন হচ্ছে তাহলে 3 প্রাইম এন্ড থেকে তাকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে আনট্রান্সলেটেড রিজিয়নটা কোডিং রিজিয়নের বোথ সাইডে থাকছে, একটা 5 প্রাইম এন্ডে একটা 3 প্রাইম এন্ডে। তাহলে 5 প্রাইম এন্ডে হচ্ছে 5 প্রাইম ইউটিআর, 3 প্রাইম এন্ডে 3 প্রাইম ইউটিআর বা আনট্রান্সলেটেড রিজিয়ন। তাহলে এরা প্রেজেন্ট থেকে কি করছে, ট্রান্সলেশনের সময় রাইবোজোম বাইন্ডিং বা রিকগনিশনের সুবিধা দিচ্ছে, একই সঙ্গে দুটো সাইড থেকে প্রোটেকশন দিচ্ছে। এবার যদি আসি আমাদের ফোর্থ যে পার্টটা নিয়ে বলবো সেটা হচ্ছে কোডিং রিজিয়ন। তাহলে কোডিং রিজিয়ন কি দিয়ে তৈরি, কোডিং রিজিয়ন composed of codon
কোডিং রিজিয়নে আমরা যদি দেখি তাহলে কোডন, তাহলে কোডন কি, কোডন যদি দেখা যায় তাহলে কোডন হচ্ছে 3 নিউক্লিওটাইড, যে কোনো 3টে নিউক্লিওটাইড, তাহলে এটা 3 নিউক্লিওটাইড, তাহলে এটা কি হচ্ছে কোডন হিসেবে কাজ করে, কারণ 3টে নিউক্লিওটাইড একত্রে একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করে। তাহলে আমরা কি বুঝবো, 3 নিউক্লিওটাইড একত্রে একটা মানে ABC একটা কোডন করলো, DEF একটা কোডন করলো, ঠিক এরকম ভাবে তাহলে যদি আমরা দেখি যে কোনো 3টে নিউক্লিওটাইড একটা কোডন ফর্মেশন করছে, সেই কোডনটা হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড সেটাকে কোড করবে। তাহলে কি আমাদের কোডিং রিজিয়নে যদি দেখা যায় তাহলে এরকম কোডন দ্বারা সেটা তৈরি, তাহলে কম্পোজ অফ কোডন। তাহলে কোডন কি বিষয় বা কোডন কি জিনিস, কোডনটা হচ্ছে 3 নিউক্লিওটাইড যেটা একটা নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে কোড করে, সেরকম 3টে নিউক্লিওটাইডের সংগঠন, তাহলে সেরকম কোডন পরপর এখানে সংযুক্ত আছে। তো আমরা প্রথমে কোডিং রিজিয়নের শুরুতে যদি দেখি তাহলে কোডিং রিজিয়ন কম্পোজড অফ কোডন, তাহলে এটা কি দিয়ে শুরু হবে, স্টার্ট কোডন দিয়ে শুরু হবে, স্টার্ট কোডন দ্বারা শুরু হবে, এন্ড এন্ড কি দিয়ে হবে, স্টপ কোডন দ্বারা। তাহলে আমরা যদি দেখি তো কোডিং রিজিয়নের শুরুতে কি থাকবে, স্টার্ট কোডন। তাহলে আমরা এখানটাতে যদি দেখি তাহলে আমরা এখানে দেখালাম যে এখানেতে AUG আছে, তাহলে এটা অবশ্যই কোডন, 3টে নিউক্লিওটাইড দ্বারা তৈরি হয়েছে, কিন্তু এই কোডনটা যেহেতু শুরু করছে তাহলে এটাকে বলা হচ্ছে স্টার্ট কোডন বা ইনিশিয়েশন কোডন। তাহলে আমরা AUG কে কি বলবো, তাহলে স্টার্ট কোডন কি, যেমন AUG, তাহলে এটাকে আমরা কি বলবো, ইনিশিয়েশন কোডন, অথবা এটাকে আমরা বলবো স্টার্ট কোডন। তাহলে আমরা যদি কোডিং রিজিয়নটা দেখি তাহলে সেটা টোটালটাই কি দ্বারা তৈরি, কোডন দ্বারা তৈরি। শুরুটা যদি দেখি সেখানে স্টার্ট কোডন থাকবে, যে শুরুটা করবে তাকে বলা হচ্ছে AUG কোডন এখানে প্রেজেন্ট আছে, তাহলে সেটা যদি দেখা যায় শুরু করছে বলে এদেরকে ইনিশিয়েশন কোডন বা স্টার্ট কোডন বলা হয়েছে, এবং শেষ হচ্ছে কোথায় গিয়ে, স্টপ কোডন দ্বারা। তাহলে এখানে কি ইনিশিয়েশন হয়েছে আমাদের স্টার্ট কোডন দ্বারা, তাহলে এখানে শেষ হবে স্টপ কোডন দ্বারা। তাহলে এখানে যদি দেখি তাহলে আমরা কি দেখব, স্টপ কোডন দেখব। তাহলে স্টপ কোডন কি কি হতে পারে, তাহলে স্টপ কোডন যদি আমরা দেখি 3টে হতে পারে, একটা হচ্ছে আমাদের UAA, একটা হচ্ছে UAG, একটা হচ্ছে UGA। তাহলে UAA, UAG আর UGA, তাহলে এদের আবার নাম আছে আলাদা আলাদা, যেমন এটাকে আমরা ওপাল বলে চিনি, এটাকে যদি আমরা দেখি তাহলে এটাকে ochre বলা হয়, আর এটাকে বলা হয় অ্যাম্বার। 11টি সায়েন্টিস্ট নেম আমরা এটাকে এইভাবে জানি। তাহলে আমরা কি বললাম যে কোডিং রিজিয়ন কোডন দ্বারা তৈরি, কোডিং রিজিয়নের শুরুতে থাকবে স্টার্ট কোডন, যে শুরুটা করছে, যেমন AUG হচ্ছে আমাদের শুরুতে থাকে, সেজন্য এটাকে আমরা ইনিশিয়েশন কোডন বলি, এবং নরমালি AUG মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকে কোড করে। এবার যদি আমরা আসি যে কোডিং রিজিয়নের শেষ প্রান্তে কি থাকবে, আমাদের স্টপ কোডন থাকবে। তাহলে স্টপ কোডন কে কে হতে পারে, UAA হতে পারে, UAG হতে পারে, অথবা UGA হতে পারে। তাহলে এই তিনজনের যে কোনো একটা হতে পারে। তাহলে তিনজন সায়েন্টিস্ট এই তিনজনকে ডিসকভার করেছিলেন, তাহলে এই তিনজন একত্রে হচ্ছে কিন্তু আমাদের স্টপ কোডন। অর্থাৎ এই এন্ডে এই তিনজনের যে কোনো একজন প্রেজেন্ট যদি থাকে তাহলে এরা কোন রকম অ্যামিনো অ্যাসিড কোড করে না, তাহলে তারা নো অ্যামাইনো অ্যাসিড ফর দিস কোডন। তাহলে এই কোডনগুলোর জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড নেই বা অ্যাবসেন্ট বলে এদেরকে বলা হয়েছে আমাদের স্টপ কোডন। তাহলে এই স্টপ কোডন যদি প্রেজেন্ট থাকে তাহলে আর কোনো অ্যামাইনো অ্যাসিড আসবে না, ফলে প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশনটা স্টপ হয়ে যাবে, সেই জন্য এখানে স্টপ কোডন থাকছে। কারণ mRNA থেকে এর পরবর্তী ধাপে গিয়ে ট্রান্সলেশনের থ্রু দিয়ে আমাদের কি হবে, প্রোটিন তৈরি হবে। তাহলে স্টপ কোডন যদি এখানে UAA, UAG বা UGA প্রেজেন্ট থাকে তাহলে কোনো অ্যামাইনো অ্যাসিড কোড করবে না, ফলে সেখানে ট্রান্সলেশনটা স্টপ হয়ে যাবে। সেই জন্য কোডিং রিজিয়নের শুরুতে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে এবং শেষে একটা স্টপ পয়েন্ট থাকবে। তাহলে স্টপ পয়েন্টে এই তিনজনের যে কোনো একজন প্রেজেন্ট থাকতে পারে, এবং মাঝখানে যদি আমরা দেখি কোডিং রিজিয়নের এখানে বাকি যে কোনো নিউক্লিওটাইড তারা কোডন রূপে সেখানে অবস্থান করবে, এবং যেমন কোডন থাকবে সেই হিসেবে তার করেসপন্ডিং অ্যামিনো অ্যাসিডগুলো আসতে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের কোডিং রিজিয়ন। তাহলে আমরা mRNA এর যে পার্টগুলো দেখলাম, তাহলে কি কি দেখলাম, 5 প্রাইম ক্যাপ। তাহলে ক্যাপটা কি হয়েছে, 5 প্রাইম ট্রাইফসফেট বন্ডিং দ্বারা মডিফাইড গুয়ানিন রেসিডিউ, অর্থাৎ সেখানে মিথাইল যুক্ত 7 নম্বর পজিশনে মিথাইল যুক্ত গুয়ানিন ইনভার্টলি 5 প্রাইম টু 5 প্রাইম এখানে বন্ডিং করে ক্যাপ তৈরি করেছে। শেষে যদি দেখা যায় সেখানে 200 থেকে 250টা অ্যাডিনিন রেসিডিউ পলিঅ্যাডিনেশনের মাধ্যমে সেখানে অ্যাড হয়েছে, এবং রিসেন্ট 3 প্রাইম এন্ড অবশ্যই তাহলে পলিএটেল তৈরি করেছে। এবং রিসেন্ট রিসার্চ যেটা বলছে বা রিসেন্ট স্টাডি যেটা বলছে যেখানে পলিএটেল অ্যাড হয় এমন নয়,
অলিগো ইউরিডাইলেশন হতে পারে, অর্থাৎ শর্ট স্ট্রেচ অফ ইউরিডিন অর্থাৎ ইউরাসিল রেসিডিউ এখানে সংযুক্ত হতে পারে, কিন্তু সেটা হচ্ছে শর্ট স্ট্রেচ, এতটা নয়। এখানে যখন পলি হয়েছে ওটা হচ্ছে অলিগো, অলিগো ইউরিডাইলেশন মানে হচ্ছে ইউরিন 10 থেকে 12টা মলিকুল অ্যাড হতে পারে। তারপরে দেখলাম যে কোডিং রিজিয়ন মিডিয়ালে থাকবে, তার বোথ সাইডে থাকবে ইউটিআর, একটা 5 প্রাইম ইউটিআর, একটা হচ্ছে 3 প্রাইম ইউটিআর, তাহলে এটা কোনো রকম প্রোটিন কোড করে না, সেই জন্য আনট্রান্সলেটেড রিজিয়ন। তারপর যদি আমরা দেখি কোডিং রিজিয়ন, সেটা হচ্ছে কম্পোজড অফ কোডন, তাহলে সেই কোডনের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, সেই স্টার্টিংটাকে বলা হয়েছে আমাদের স্টার্ট কোডন, এবং শেষটাকে বলা হয়েছে যে থামিয়ে দিচ্ছে তাকে বলা হচ্ছে স্টপ কোডন। তাহলে এখানে এউজি থাকতে পারে, তাহলে এউজি নরমালি ইনিশিয়েশন করে এবং এটা মিথনিন অ্যামাইনিস্টকে কোড করে। তারপরে যদি স্টপ কোডন দেখি, তাহলে স্টপ কোডন আমাদের তিনটের যে কোনো একটা প্রেজেন্ট থাকতে পারে, তাহলে এটাকে আমরা অ্যাম্বার বলি, এটাকে উপরে বলি, এটাকে ওপাল বলা হয়। তাহলে এদের জন্য কোনো অ্যামাইনো অ্যাসিড বরাদ্দ করা নেই, ফলে তারা অ্যামাইনো অ্যাসিড কোড করবে না, ফলে এখানে ট্রান্সলেশনটা থেমে যাবে বা স্টপ হয়ে যাবে, ওই জন্য এটাকে বলা হচ্ছে স্টপ কোডন হলো। আর কোডিং রিজিয়নের মাঝখানে আরো যে সিকোয়েন্সগুলো আছে অর্থাৎ যে কোডনগুলো আছে তারা তাদের যে করসপন্ডিং অ্যামাইনো অ্যাসিড কোড করার কথা আছে সেটাকে কোড করবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা টিপিক্যাল এমআরএনএ স্ট্রাকচার। তাহলে আমরা কি দেখলাম, এমআরএনএ এর বেসিক ইনফরমেশন দেখলাম, সেটা কেন মেসেঞ্জার আরএনএ বলা হয়েছে, কেন বা সেটার স্টেবিলিটি কম, কেন বা পার্সেন্টেজ কম থাকছে সেলের মধ্যে। তারপর দেখলাম সেটা ফর্মেশন হচ্ছে ডিগ্রেডেশন হয়ে যাচ্ছে, সেই জন্য তার লাইফ স্প্যানটা শর্ট। তারপর গঠনে যখন এলাম, তাহলে এই পার্টগুলো দেখলাম, তাহলে এই পার্টগুলো কেন আছে তার, তাহলে একদিকে যেমন ট্রান্সলেশনের সুবিধা দিচ্ছে, কখনো বা রাইবোজোম রিকগনিশনে সাহায্য করছে, কখনো বা দেখা যাচ্ছে যে তাকে প্রোটেকশন, তাহলে 5 প্রাইম ক্যাপ একদিকে রাইবোজোম রিকগনিশন সহযোগিতা করছে, অপরদিকে 5 প্রাইম এন্ডে প্রোটেকশন দিচ্ছে এক্সন নিউক্লিয়াস অ্যাক্টিভিটি থেকে। 3 প্রাইম এন্ডে যদি দেখি পলিএটেল, সেটাকেও কিন্তু 3 প্রাইম এন্ড থেকে এমআরএনএ কে প্রোটেক্ট করছে। তাহলে এই দুই সাইডে যে ইউটিআর রিজিয়ন আছে, তাহলে একদিকে প্রোটেকশন করছে, আবার ট্রান্সলেশনে হেল্প করছে। এবং কোডিং রিজিয়নটা আমরা যদি দেখি, তাহলে এখানে ইনিশিয়েশন কোডন শুরু করবে, স্টপ কোডনে থামবে, আর মাঝখানে যে সিকোয়েন্সগুলো বা কোডনগুলো আছে তারা যে অ্যামাইনো অ্যাসিড কোড করার কথা সেগুলো কোড করলে সেখান থেকে একটা অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হবে, অর্থাৎ পলিপেপটাইড চেইন তৈরি হয়ে যাবে, কারণ অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ডে যুক্ত হবে। তাহলে সেটাই এখান থেকে হবে, অর্থাৎ কোডিং রিজিয়ন থেকে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, প্রোটিন, যে প্রোটিনটা আলটিমেট এক্সপ্রেশনটা দিচ্ছিল। তবে আমরা কি দেখলাম, এমআরএনএ এর মধ্যে কোডন প্রেজেন্ট, কোডিং রিজিয়ন যেখান থেকে প্রোটিনটা তৈরি হচ্ছে, তাহলে ডিএনএ এর ইনফরমেশনটা তো কোডেড ফর্মে রয়েছে, সেই জন্য এটাকে আবারও বলা হচ্ছে যে মেসেঞ্জার আরএনএ। তাহলে আশা করছি এমআরএনএ সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সব ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।